আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি বই সম্পর্কে কথা বলবো, বই সম্পর্কে সামান্য আলোচনা করব। আমার এক বন্ধুর অনুরোধে মূলত এই বইটি সম্পর্কে রিভিউ দিতে বসা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে বইটি সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য অনুরোধ এসেছে, সেই বইটি আমার খুব প্রিয় একটি উপন্যাসের বই। এবং শুধু আমার না, যারা এই বইটি পড়েছেন তারা তাদের মধ্যে কমপক্ষে 90 থেকে 95% এই বইটি প্রেমে পড়ে গিয়েছেন। তো বইটির নাম হচ্ছে হাজার বছর ধরে। আমি 2012 সালে এসএসসি পাস করি। তো আমাদের নবম দশম শ্রেণীর বাংলা বাংলা উপন্যাস হিসাবে এই বইটি পড়ানো হতো। তো এই বইটি আমি নবম দশম শ্রেণীতে থাকা অবস্থায় 10 থেকে 15 বারের উপর পড়ে ফেলেছিলাম, কারণ বইটা আমার এত ভালো লাগতো। এমনকি বিষয়টা এমনও হয়েছিল যে বইটা পড়তে পড়তে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে বইটা পড়তে পড়তে আমি এর পরের লাইন কী হবে সেটা আমি জানি, এর পরের লাইন কী হবে সেটা আমি জানি, কিন্তু তারপর আমি পড়ছি। তো এই বইটি সম্পর্কে প্রথমে কিছু কথা বলি। কথাগুলো হয়তো আপনাদেরকে অনেকেই বলেনি, যে কথাগুলো অনেকেই বলেনি সেই কথাগুলো আমি আপনাদের কাছে বলবো। এই উপন্যাসটি কিভাবে লেখা হয়েছে, আপনি অনেক জায়গায় অনেক রিভিউ পাবেন এই বইটির সম্পর্কে, তবে হয়তো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনি পাবেন না। তাই ভিডিওটা আপনি না টেনে পুরোটা দেখতে পারেন। আমি বলবো না না টেনে পুরোটা দেখুন, ভাই দেখবেন না কি না দেখবেন সেটা একান্ত আপনার ব্যাপার। কিন্তু আমি বলবো, যদি আপনি জানতে চান তাহলে দেখতে পারেন। তো যে কথাগুলো অনেকেই বলেনি সেগুলো বলা। প্রথম কথাটা হচ্ছে, এই উপন্যাসটি লেখা হয় 1964 সালে। উপন্যাসটি কিভাবে লেখা হয়েছিল? জহির রায়হানের একজন বন্ধু ছিলেন, যার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমদ, যিনি ছিলেন সচিত্র সন্ধানীর সম্পাদক। উনি জহির রায়হানকে অনেকদিন ধরে অনুরোধ করেছিলেন যে, বন্ধু আমাকে একটা উপন্যাস লিখে দে, আমাকে একটা উপন্যাস লিখে দে। তো তার আসলে জহির রায়হান তখন চলচ্চিত্র নিয়ে বেশি ব্যস্ত ছিল, তো যার কারণে জহির রেহান তখন সময় দিতে পারছিল না। এক পর্যায়ে জহির রেহানকে অপহরণ করে তার বন্ধু তার বাড়িতে নিয়ে একটা রুমে বন্দি করে দেয়। বলে, তোর যা প্রয়োজন তা পাবে, যা খাওয়া দাওয়া লাগে, যা কিছু লাগে, খাওয়ার জিনিস, প্রয়োজনীয় জিনিস যা লাগে, শুধু একটাবার বলবে আমি এনে দিব, তবে বাড়ি থেকে বেরোতে পারবি না, বাকি সব পাবি। তো জহির রেহানকে 1 সপ্তাহ সময় দেওয়া হয় যে 1 সপ্তাহের মধ্যে তোকে একটা উপন্যাস লেখাই লাগবে। জহির রেহান লিখতে বসলেন। 1964 সালে জহির রেহান যে লেখাটা লিখলেন সেটার নাম হাজার বছর ধরে। এই উপন্যাসটি সম্পর্কে আজকে আপনাদেরকে কথা বলবো। যে উপন্যাসটি সম্পর্কে পরবর্তীতে তার স্ত্রী সুচন্দ্রা একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেখানে বাংলাদেশ সরকার 25 লক্ষ টাকা অনুদান দেন এই চলচ্চিত্র নির্মাণের জন্য। এবং এই চলচ্চিত্রের যে অভিনেতা, যে মন্ত্র চরিত্রে যিনি অভিনয় করেছেন রিয়াজ, তিনি এই চলচ্চিত্রের জন্য শুধুমাত্র 101 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তো যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, এগুলো হচ্ছে হাজার বছর ধরে উপন্যাস সৃষ্টির আগের কথা। এবার আসা যাক হাজার বছর আগে। তার আগে জহির রায়হান সম্পর্কে কিছু জানা যায়। আমার উচিত ছিল প্রথমে জহির রায়হান সম্পর্কে রিভিউ করা কিছু। জহির রায়হান হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন চলচ্চিত্রকার, যাকে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে অভিহিত করা হয়। শ্রেষ্ঠ একজন ঔপন্যাসিক, সাহিত্যিক, রাজনীতিবিদ। জহির রেহান নিয়মিত শিক্ষা জীবন সমাপ্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1958 সালে জহির রেহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক পাশ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1935 সালে 19 আগস্ট, এবং 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। এখানে আরেকটা কথা বলি, জহির রেহানের জন্ম সম্পর্কে অনেক জায়গায় 1933 সালটা পাওয়া যায়, তবে সবচেয়ে বিশ্বস্ত সূত্রে ওনার জন্ম সালটা 1935, এবং বাংলা একাডেমিও 1935 সালটাকে সম্ভবত স্বীকৃতি দিয়েছেন খুব সম্ভবত। তো এবার আসা যাক হাজার বছর ধরে উপন্যাসে। হাজার বছর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বুড়ো মকবুল। যিনি শিখ দরবারের কর্তা এবং শিখ দরবারের প্রধান অবনবী আর কি। তার প্রথম বউ আমেনা, দ্বিতীয় বউ ফাতেমা, তৃতীয় বউ টুনি, এবং তার একমাত্র মেয়ে হচ্ছে হিরণ। তো এছাড়াও অন্যান্য চরিত্র হচ্ছে মন্তু,
মন্তু আবুল, হালিমা, হালিমা ফকিরের মা, গনুমুলা। তো এখানে প্রথমে একটু একটু করে বিশ্লেষণ করা যাক। বুড়ো মকবুল, বুড়ো মকবুল এই উপন্যাসের, হ্যাঁ মাঝখানে আরো একটা কথা বলি, ওই যে বলছিলাম যে কথাগুলো কেউ বলেন, অনেকেই বলেন, সেগুলো বলবো। হাজার বছর ধরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে যদি কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে যাচাই করতে যান, তাহলে 3 ধরনের মন্তব্য পাবেন। কেউ বলেছে, এবং অনেকেই বলেছে হাজার বছর ধরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বুড়ো মকবুল। অনেকেই বলেছেন হাজার বছর ধরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মন্তু। অনেকেই বলেছেন হাজারো বছর ধরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র টুনি। তো 3টি মতামত পাওয়া যায়। এর মধ্যে আপনি কোনটিকে কেন্দ্রীয় চরিত্র হিসাবে ধরে নেবেন? অনেকে বলতে পারেন যে একটা উপন্যাসে 3টে কেন্দ্রীয় চরিত্র কেমনে থাকে? কেন্দ্রীয় চরিত্র 3টা না, কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে বিভিন্ন জনের দৃষ্টিভঙ্গি থেকে যে মতামতগুলো এসেছে, সেখান থেকে 3 জনের নাম উঠে এসেছে। কেউ বুড়ো মকবুলকে বলেছেন, কেউ টুনিকে বলেছেন, কেউ মন্তুকে বলেছেন। তো এখন আপনি যদি আসলে দেখতে চান যে কে কেন্দ্রীয় চরিত্র, তাহলে আপনার মাঝে মধ্যে মনে হবে যে 3টার মধ্যে যে কোনো একটা হলেই হয়েছে। কারণ 3 জনের মধ্যে কেন্দ্রীয় চরিত্র হওয়ার মতো ওই ধরনের যোগ্যতা, সক্ষমতা আছে। কারণ যেভাবে লেখক 3 জনকে পড়িয়ে চলেছেন, 3 জনকে বিশ্লেষণ করেছেন, 3 জনের মধ্যে যে কোনো একজনকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে মেনে নিতে কারোর সমস্যা হওয়ার কথা না। তো বুড়ো মকবুল শিকদারবাড়ির প্রধান কর্তা এবং মুরব্বী। এই উপন্যাসের যে গ্রামের কথা বলা হয়েছে, তাকে বলা, যে বাড়ির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শিকদার বাড়ি। পরিদিঘির পাড়ের একটা বাড়ি শিকদার বাড়ি। শিকদার বাড়ি, শিকদার বাড়ির নামটা কিভাবে হলো? কারণ অনেক আগে যে প্রচলিত লোকমুখে যে বন্যা পানিতে ভাসতে ভাসতে কাশিম শিকদার আর তার বউ সেখানে একটি বাড়ি গড়ে তোলেন, যার নাম হচ্ছে শিকদার বাড়ি। তারপর হচ্ছে তার এই বুড়ো মকবুল সে শিকদার বাড়ির প্রধান কর্তা। কিন্তু বুড়ো মকবুল যে, সেটা হচ্ছে যে বুড়ো মকবুল অনেকটা কৃপণ প্রকৃতির। সে তার বউদেরকে অনেক কষ্ট করায়, ও তার বউদেরকে যে হাল চাষ করার মতো কাজ পর্যন্ত করায়, কারণ দিতে তার টাকা বেঁচে যাবে, এরকম একটা অবস্থা। তারপর মন্তু হচ্ছে বুড়ো মকবুলের কাজিন, দুঃসম্পর্কের। এবং এই উপন্যাসে বুড়ো মকবুলের যে 3 জন স্ত্রী আছেন, আমেনা, ফাতেমা এবং টুনি, এই 3 জনের মধ্যে টুনি হচ্ছে সবচেয়ে ছোট, যে বুড়ো মকবুলের নাতিনের বয়সী, যার বয়স 14 বছর। তো এবং টুনি কিন্তু বুড়ো মকবুলের অনুগত নয়, এবং টুনির সাথে সব কথা গড়ে উঠেছে কার? মন্তুর। সে মন্তুর সাথে রাতের বেলা অন্যের পুকুরে মাছ ধরতে যায়, মন্তুর সাথে তার অনেক ভাব। অর্থাৎ এখানে পরকীয়া প্রেম যেটা, সেটা ফুটে উঠেছে। আর ওই যে মকবুল কি করে? তার স্ত্রীদেরকে দিয়ে সব কাজ করায়। সে কামলা, অর্থাৎ যেটাকে আমরা দিনমজুর খাটায় না, কারণ দিনমজুর খাটায় সেটা স্ত্রীদেরকে দিয়ে করায়। কারণ তার কথা হচ্ছে যে বউ থাকতে আবার বাইরের মানুষের দিয়ে কাজ কেন করাবো, টাকা কেন খরচ করাবো। অর্থাৎ সে এক প্রকার তার বধূর উপর অত্যাচার করে। এখানে এক নারী নির্যাতনের একটি ছবি কিন্তু ফুটে উঠেছে, প্লাস নারীর প্রতি অসম্মানও। 2টো কথা বললাম, পরকীয়া, নারী প্রতি নির্যাতন ও অসম্মান। নারী প্রতি নির্যাতনের আরো একটা জীবন্ত উদাহরণ হচ্ছে উপন্যাসের আবুল, যে তার আগের 2টা বউকে একদম মেরেই ফেলেছে। এখন তার যে আরেকটা বউ আছে, সেটা হচ্ছে হালিমা। তো হালিমাকে কিন্তু আবুলকে প্রচুর মারধর করে। তো এখানে নারী নির্যাতনের আরেকটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মন্তু হচ্ছে বুড়ো মকবুলের কাজিন, যে ওই যে বললাম টুনি আর মন্তুর মধ্যে একটি পরকীয়া প্রেমের মতো সম্পর্ক রয়েছে। তারপর আম্বিয়া হচ্ছে করিমের বোন। এখানে মন্তু, এই উপন্যাসে টুনি, মন্তু, আম্বিয়ার মধ্যে আপনি একটু তালগোল পাকিয়ে ফেলতে পারেন। কারণ এখানে দেখা যায় যে টুনি এবং আম্বিয়া দুজনে মন্তুকে চায়। যদিও টুনি উপন্যাসের শেষের দিকে চিত্রটা পাল্টে যায়। প্রথম অবস্থা কথা বলছি, টুনি এবং আম্বিয়া দুজনে মন্তুকে চায়। এমনকি তো এই জায়গায় মন্তু একটা কি দোদুল্যমান অবস্থায় থাকে, যে সে কার কাছে যাবে, এর কাছে নাকি এর কাছে। তো এখানে এমনও দেখা যায় যে যখন আম্বিয়া আর মন্তুর বিয়ের সম্ভাবনা দেখা দেয়, তখন টুনি কি করে? টুনি মকবুল বুড়োকে উস্কে দেয় আম্বিয়াকে বিয়ে করার জন্য। এবং
মকবুল বুড়োর চূড়ান্ত পরিণতিটা এখানেই চলে আসে। দেখা যায় যে কি, সে টুনিকে যখন আম্বিয়াকে যখন বিয়ে করতে চাইবে বলে, তখন আম্বিয়াকে বিয়ে করতে চাওয়ার কারণে তার প্রথম 2 বউ যখন তার বিরোধিতা করে আমেনা এবং ফাতেমা, তখন দুইজনকেই মকবুল তালাক দিয়ে দেয়। তালাক দিয়ে দেওয়ার সাথে সাথে আবুল উঠে পিড়ি ছুঁড়ে মকবুলের মাথায় মারে এবং মকবুল অসুস্থ হয়ে পড়ে। মকবুল এরপর একদিন সকালে মকবুল মারা যায়। তো মকবুল বুড়ো মারা যাওয়ার পর উপন্যাসে পুরো কাহিনীটা পাল্টে যায়। তো যেটা বলছিলাম যে টুনি এবং আম্বিয়া প্রথমে দুইজনে কি মন্তুকে চায়, এবং ওই যে টুনি এমনকি যখন আম্বিয়ার সাথে মন্তুর বিয়ের কথা হচ্ছিল তখনই টুনি মকবুলকে উস্কে দেয়, অর্থাৎ তার নিজের স্বামীকে উস্কে দেয় আম্বিয়াকে বিয়ে করে। যখন তার কথা ছিল আম্বিয়াকে যদি মকবুলের সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে আমার রাস্তা ক্লিয়ার, আমি মন্তুর সাথে পালিয়ে যাব। ব্যাপারটা ছিল অনেকটা এরকমই, যদিও সরাসরি উপন্যাস এটা বলে নাই যে টুনি এটা বলছে যে আমি আম্বিয়াকে মকবুলের সাথে বিয়ে দিয়ে টুনি মন্ত্রীর সাথে পালিয়ে যাব, এটা বলে নাই। তাও এটা কিন্তু বোঝা যায়। কারণ হচ্ছে টুনি কেন চেপে যে তার হাজব্যান্ডের সাথে তারই এমন একটা মেয়েকে তুলে দিয়েছে যে মেয়েটা হচ্ছে তারই প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ কি তার ভালোবাসার পথের কাটা। তো এমনকি দুঃখজনকভাবে তার এই যে নির্লক্ষাটা, এটা কিন্তু মকবুলের চূড়ান্ত পরিণতি ডেকে আনে। তো তারপরে হচ্ছে আপনার এছাড়াও উপন্যাসে ফকিরের মা আছে, ওই যে আবুলের কথা বললাম, আবুল বউ পিটায়। তো এখানে তারপরে এই উপন্যাসে আরেকটা জিনিস হচ্ছে যে কুসংস্কার, যেমন গ্রামের মানুষজন ডাক্তার দেখায় না, কলেরা বসন্ত এগুলো হলেই দেখা যায় যে তারা কবিরাজের কাছে যায় ঝাড়ফুঁক করার জন্য। তো ওভারঅল উপন্যাসটাতে যেগুলো দেখা যায়, যে উপন্যাসটাতে যা যা দেখা যায় যে নারী নির্যাতন, কুসংস্কার, বা ওই যে টুনির বয়স 14 বছর বাল্য বিবাহ, তারপর বহু বিবাহ, যে মকবুল 3টে বিয়ে করেছে এবং আবুলেরও 3টা বিয়ে, এবং দুর্বশী আগে মেরে ফেলেছে এখন একটা, এবং হালিমাও কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। তো এখানে এই উপন্যাসে কুসংস্কার, নারী নির্যাতন, নারীর প্রতি অসম্মান, বাল্য বিবাহ, বহু বিবাহ, অনেক কিছুই ফুটে উঠেছে। তো এই উপন্যাসে যখনই মকবুল মারা যায় তখনই আমরা অনেকে মনে করেছিলাম যে টুনি হয়তো এবার মন্তুর সাথে সংসার করবে, এবং মন্তু তাকে প্রস্তাবও দেয় বিয়ে করার জন্য। তো এখানে একটা জিনিস যখন প্রস্তাব দেয় তখন আমরা অনেকে মনে করতে পারি যে এবার তো বিয়েটা হয়ে যাবে, যেহেতু কারণ মকবুল বুড়ো এখন বেঁচে নাই, আর মন্তু নিজ থেকে কি টুনিকে চাইছে। তো সেই জায়গায় টুনি যদি একটু রাজি হয়ে যায় তাহলে তো এখন শুধু টুনি সম্মতির প্রয়োজন। তো আমরা সবাই ধরে নিচ্ছি, এবং আমি যখন পড়ছিলাম তখন হয়তো মনে করেছিলাম যে এটাই হবে, কিন্তু তারপরে দেখতে পাই টুনি বলে তা হয় না মিয়া, তা হয় না, অর্থাৎ তা আর হয় না। এবং টুনি মকবুল বুড়ো মারা যাওয়ার পরে যেটা দেখা যায়, সবচেয়ে বেশি কান্না কিন্তু টুনিই করে। এই যে মকবুল বুড়ো মারা যাওয়ার আগ পর্যন্ত সে মন্তুকে চাওয়া, আর মকবুল বুড়ো মারা যাওয়ার পর সে তার পুরো জীবনের ভাবনাটা বদলে যাওয়া, এই জিনিসটা দেখো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ যে মন্তুর জন্য সে মকবুল বুড়োকে আম্বিয়ার সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেই মকবুল বুড়ো মারা গেল, এবং কি মন্তু এখন টুনিকেই চাইছে, আম্বিয়াকে চাইছে না। তারপরেও কিন্তু কি টুনি এখন মন্তুকে বিয়ে করতে চাচ্ছে না। অর্থাৎ এই উপন্যাসটাতে যেটা দেখা যায় যে এই উপন্যাসটার নাম 1000 বছর ধরে কেন, আমি প্রথমে এটা ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু ব্যাখ্যা না দিয়ে শেষে এই জিনিসটা ব্যাখ্যা দিচ্ছি। এই উপন্যাসটার নাম 1000 বছর ধরে কেন, এর পিছনে কারণটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, প্রথম দিকে যেভাবে আসছিলাম, নারী নির্যাতন, নারীর প্রতি অসম্মান, কুসংস্কার, তারপর বাল্য বিবাহ, বহু বিবাহ, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কি আপনার গ্রাম বাংলায় কিন্তু এগুলো কিন্তু একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের না, শতাব্দীর পর শতাব্দী চলতে 1000 বছর ধরে চলছে, এবং এভাবেই হয়তো চলতে থাকবে, এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছিল। যেমন উপন্যাসের শেষের দিকে শেষ লাইনটা ছিল এরকম, খুব সম্ভবত শেষ লাইনটা, যে রাত বাড়ছে, 1000 বছরের পুরনো সে রাত। এই একটা লেখার মাধ্যমে জহির এখন বুঝিয়ে দিয়েছেন যে 1000 বছর ধরে যেভাবে চলে এসেছে, এখনো চলে আসছে। যেমন
যেমন মকবুল বুড়ো মারা যাওয়ার পরে বাড়ির কর্তা হয় মন্তু, অর্থাৎ মকবুল বুড়ো যেমন ধরুন এই চেয়ারটাতে এতদিন মকবুল বুড়ো বসতো, এবং মকবুল বুড়ো মারা যাওয়ার পরে মন্তু বসছে, অর্থাৎ শুধুমাত্র চেয়ারটা কিন্তু রয়ে গেছে, শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হচ্ছে। আগে এখানে মকবুল বুড়ো বসতো, তারপর এখানে মন্তু বসেছে, কিন্তু রীতি নীতি কোনো কিছুরই কিন্তু পরিবর্তন হয়নি। আগে আগে যেভাবে চলছিল, মকবুল মারা গিয়েছে, এখন মন্তু এসেছে, এখনো সেভাবেই চলছে, পরিবর্তন কিন্তু হয় নাই। কারণ দেখো এখানে কোথাও বলে নাই যে মকবুল মারা যাওয়ার পরে মন্তু এসে সবকিছু পরিবর্তন করে দিয়েছে, তো পরিবর্তন কিন্তু হয় নাই। অর্থাৎ হাজার বছর ধরে যেভাবে আবহমান গ্রাম বাংলা প্রকৃতিতে চলে আসছিল, এখনো কিন্তু সেভাবেই চলে আসছে। এটা লেখক বোঝাতে চেয়েছিলেন। এমনকি আপনি যদি 2022 সালেও আসেন, তাহলে আপনার বাংলাদেশের যতগুলো গ্রাম আছে, বেশিরভাগ গ্রামের যদি অথবা অনেক গ্রামে যদি যান, এখন আপনার প্রযুক্তির কল্যাণে, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে, শিক্ষার কল্যাণে, আগে শিক্ষার হারটা অনেক কম ছিল, সাক্ষরতার হার অনেক কম ছিল। তো বর্তমানে সময় যেটা দেখা যায় যে আপনার অনেক গ্রামেও শিক্ষিতের সংখ্যা বাড়ছে, অর্থাৎ তার কারণে এখন অনেকটা কুসংস্কার কমেছে গ্রামে। কুসংস্কার অনেকগুলো 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 বাজে রীতিনীতি যেগুলো আগে ছিল, সেগুলো অনেকটা মাত্রা কমে এসেছে। অনেক গ্রাম উন্নত হয়েছে, অনেক গ্রাম শহরের মতো উন্নত হচ্ছে। বলবো না যে শহর হয়ে গেছে তা না, কিন্তু অনেক গ্রাম উন্নত হয়েছে, অনেক গ্রাম উন্নত হচ্ছে। তো এটা হচ্ছে, যেমন আপনি যদি আমার দাদার বাড়ি এবং নানা বাড়ি যে বাড়িতে যান, দেখবেন যে আপনার একদম পাকা রাস্তা, এবং ভিতরে এমনকি বাড়ির উঠতে অনেক শিক্ষিতের সংখ্যা দিন দিন বাড়ছে, মানুষ দিন দিন সচেতন হচ্ছে। তো এখন হয়তো অনেকটা কমে এসেছে, কিন্তু তারপর আপনার অনেক জায়গায় গেলে মনে হবে যে না, জহির রায়হান হাজার বছর ধরে উপন্যাসটা এখনো আছে, উপন্যাসের বাস্তবতাটা এখনো আছে। তো তো আবহমান গ্রাম বাংলার যে চরিত্রটা, যে বৈশিষ্ট্যগুলো জহির রায়হান ফুটিয়ে তুলতে চেয়েছেন, আমি আবারও বলছি, কুসংস্কার, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন, নারীর প্রতি অসম্মান, এই জিনিসগুলোই কিন্তু হাজার বছর ধরে চলে আসছিল, যার কারণে জহির রায়হানের উপন্যাসটার নাম ছিল হাজার বছর ধরে। এই উপন্যাসটা তিনি লিখেছিলেন 1964 সালে, এবং সে বছরে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করে। এই বইটা নিয়ে পরবর্তীতে ওই যেটা বলছিলাম, তার স্ত্রী সুচন্দা, জহির রায়হানের দুজন স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী সুমিতা দেবী, দ্বিতীয় স্ত্রী সুচন্দা, এবং দুজনই ছিলেন অভিনেত্রী। সুচন্দা এই উপন্যাসটা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেখানে সরকারি অনুদান ছিল 25 লক্ষ টাকা, এবং যে ছবিটা দেখলে আপনার মনে হবে যে কি উপন্যাসের মধ্যে ছবিটা প্রাণবন্ত। তো আমি আর রিভিউ বড় করলাম না, হাজার বছর ধরে উপন্যাসটা সম্পর্কে রিভিউ দিতে গেলে আরো অনেক সুন্দরভাবে রিভিউ দেওয়া যেত, কিন্তু ওই যে আমার বন্ধু অনুরোধ, তার শীঘ্রই রাখছে রিভিউটা, সেজন্য একটু তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো অনেক জিনিস বাদ দিয়ে দিয়েছি। তাও আমি চেষ্টা করেছি যে জিনিসগুলো আপনাদেরকে অনেকেই বলে নেই, সেই জিনিসগুলো বলার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।